যাদেরকে গুম করে রাখার পরে মাস বছর শেষে তাদেরকে মিথ্যা কিছু মামলায় চালান দেওয়া হতো। সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র আইন, জঙ্গি মামলা, এই সমস্ত মামলা দিয়ে ইনভেরিয়েবলি তাদেরকে কমন ল্যাঙ্গুয়েজে এই মামলা দিয়ে কোর্টে চালান দিতে। এটা হলো তৃতীয় শ্রেণী। আর সবচাইতে হতভাগ্য শ্রেণী হচ্ছে, না তার চেয়ে আরেকটা গ্রেড আছে, যারা হচ্ছে যে শেষ দিন পর্যন্ত বন্দী ছিলেন, অর্থাৎ এই 8 বছর ধরে ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান, মাইকেল চাকমা, এরা শেষ দিন পর্যন্ত বন্দী ছিলেন। এদেরকে যদি সরকার টিকে থাকতো তাদেরকে আদৌ ফিরে পাওয়া যেত কিনা আমরা জানি না। আর সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে যাদেরকে কিছুদিন বন্দি করে রাখার পরে অথবা তাৎক্ষণিকভাবে ধরে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করে, মাথায় গুলি করে, পেটে গুলি করে বুড়িগঙ্গায়, কখনো শীতলক্ষায়, কখনো ধলেশ্বরীতে, এবং বিশেষ করে বরগুনায় বলেশ্বর নদীতে, তাফালবাড়িতে, পাটকেল ঘাটায়, এই সমস্ত এরিয়াতে, তাদের নদী নালাতে, সুন্দরবনে, এই সমস্ত জায়গায় লাশকে গুম করে প্রথমে মাথায় গুলি করতো, মানে প্রথমে হচ্ছে ঢাকা থেকে নিয়ে যাওয়া হতো এই জায়গাগুলোতে হাত পা বেঁধে, তাদেরকে অনেক সময় সিডেটিভ দেওয়া হতো, মানে ওষুধ দিয়ে এক ধরনের ঘুম ঘুম ভাবে, তারা কোনো প্রতিরোধ করতে পারতো না। গাড়ি থেকে নামিয়ে তাদেরকে ট্রলারে বা নৌকায় উঠানো হতো, নৌকা চালিয়ে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া হতো, যেখান থেকে হত্যা করে লাশ ফেলে দিলে ভাটায়, এমন জোয়ারের টানে বা ভাটার টানে লাশগুলো এমন জায়গায় চলে যাবে যার কখনো খুঁজে পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে জোয়ার ভাটার হিসাব করা হতো এবং কত দূর গেলে ভাটা শুরু হবে এবং তারপরে আর লাশগুলো ফিরে আসবে না সেগুলো হিসাব করে ওশানোগ্রাফি, জোয়ার ভাটার হিসাব নৌবাহিনীর কাছ থেকে এই তথ্যগুলো তারা নিত। আমাবাসরা, পূর্ণিমার হিসাব তারা নিত। বুড়িগঙ্গা বা শীতলক্ষাতে যেখানে জোয়ার ভাটার ব্যাপার নেই, সেখানে তারা পেট কেটে কমান্ডো নাইফ দিয়ে তাদের নাড়িভুড়িটা ফেলে দিয়ে ওখানে সিমেন্টের ব্যাগ বা পিঠে এবং বুকে সিমেন্টের ব্যাগ বেঁধে দিয়ে তাদেরকে নদীতে ফেলে দিত। তারপরেও নাটকীয়ভাবে বেশ কয়েকটা লাশ ভেসে ওঠার কারণে, বিশেষ করে নারায়ণগঞ্জে 7 খুন, এটা মানুষের কাছে উঠে আসে। তাহলে আপনি দেখছেন যে এদেরকে হচ্ছে বাইরে ডিসপোজালের ধরনটা ছিল এটা। এবার আসেন যে আয়না ঘরগুলো। আয়না ঘর বলতে মূল আয়না ঘর হচ্ছে ডিজিএফআই পরিচালিত জেআইসি, অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার, যেটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত। এটার ভেতরে পুরাতন ভবন, নতুন ভবন বলে দুটো ভবন আছে। এখানে অনেকগুলো সেল আছে, 3 ফিট বাই 10 ফিট এরকম আর কি। 2-1টা রুম একটু বড় ছিল। এই রুমগুলোতে কোনো দরজা জানালা যা ছিল এগুলোকে বন্ধ করে দিয়ে সম্পূর্ণভাবে কালো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হতো। সেখানে তাদের বিছানা, মাটিতে বিছানা কম্বল দিয়ে থাকা হতো। 2-1জনকে একটা চকি টকি দেওয়া হয়েছে, এরকম পাওয়া গেছে। রুমের একমাত্র ভেন্টিলেশনের জায়গা ছোট্ট একটা ভেন্টিলেটর ছিল, সেই জায়গায় আবার এক্সজস্টার ফ্যান লাগানো থাকতো এবং সেগুলো তীব্র শব্দ উৎপাদন করত। প্রত্যেকটা রুমে আবার সিসিটিভি ক্যামেরা থাকতো তাদেরকে মনিটর করার জন্য। করিডোরগুলোতে বাইরের বাতাস পরিচালনার জন্য বড় বড় এক্সজস্ট ফ্যান আছে, সেগুলো যখন চালানো হতো ভূমিকম্পের মতো শব্দ হতো। ফলে এইখানে বন্দীদের তীব্র শব্দের কারণে অনেকের খিঁচুনি হতো, বমি করে ফেলতো। এবং যখন কোনো আজান হতো, আশেপাশের মসজিদ থেকে কোনো সাউন্ড আসতো অথবা ঘোষণা আসতো যে এখানে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, তার জানাজা এতটা সময় এই মসজিদে হবে, এই শব্দটা শুনলে, ঘোষণা শুনলে তো বন্দীরা বুঝতে পারবে যে আমি কোথায় আছি। এইটা যাতে বুঝতে না পারে সেজন্য তারা এখানে প্রচণ্ড শব্দে সাউন্ড বক্সে গান বাজাতো, একজস্ট ফ্যানগুলো চালিয়ে রাখতো। এদেরকে ন্যূনতম খাবার দেওয়া হতো। যদি অসুস্থ হতো, যত জটিল অসুস্থতাই হোক, তাদেরকে বাইরে নেওয়া হতো না, এখানেই ডাক্তার এনে বা ওষুধপত্র এর ভেতরেই দেওয়া হতো।